ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই জন্য এভাবে কাঁদতে হবে? ওর বুঝি মাথা ব্যথা করছে তাই তোর সাথে এরকম করেছে? না না, সত্যি সত্যি তোমার ছেলে পাল্টে গেছে। কিছু পাল্টায়নি, ও যেমন ছিল তেমনই আছে, একটু পরে দেখবি ভালো হয়ে যাবে। রাত 8টায় কারো গরম উষ্ণ নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি আস্তে করে চোখটা খুলে দেখি ঈশিতা আমার দিকে ঝুলে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঈশিতার ঠোঁট আমার ঠোঁটের এতই কাছে যে দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমিও এক দৃষ্টি নিয়ে ঈশিতার মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে আছি। ওর ঠোঁট অল্প অল্প কাঁপছে, কিছুক্ষণ আগে কান্নার কারণে, এবং গাল এবং নাক লাল হয়ে আছে। নাকের ডগায় কয়েক হাজার ছোট ছোট ঘামের ফোঁটা এসে জড়ো হয়েছে। 4 বছর পর ঈশিতাকে আমি সেই মায়াবী রূপে দেখছি, যে মায়াবী রূপের সাগরে আমি অনেক আগেই নিজেকে হারিয়ে ফেলেছি। দুজন নিস্তব্ধ নীরবতা পালন করতে লাগলাম। আমার 4 বছরের জমিয়ে রাখা গভীর ভালোবাসা জানান দিচ্ছিল যে ঈশিতার কাঁপা কাঁপা ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিতে, গভীর এক লম্বা চুম্বনে হারিয়ে যেতে। পরক্ষণে আমার মনে হয়ে গেল সাকিব আর ঈশিতার কিছু মুহূর্তের কথা। ধাক্কা দিয়ে আমার উপর থেকে ঈশিতাকে সরিয়ে দিলাম। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। ঈশিতা আমার এরকম ব্যবহারে অবাক হয়ে গিয়েছে। এক দৃষ্টি নিয়ে আমার যাবার দিকে তাকিয়েছিল। ঈশিতা হয়তো আমার কাছে এরকম কখনোই আশা করেনি যে ছেলেটার কাছে বিরার জন্য সবসময় পাগল হয়ে থাকতো। 4 বছর পর ছেলেটার এত কাছে গেলাম, ওর কোনো অনুভূতি নাই। ঈশিতা কিছুই বুঝতে পারছে না কেন তার সাথে এরকম করছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশিতা বিছানা গোছাচ্ছে। আমাকে দেখে একটা তোয়ালে এনে দিল। আমি তোয়ালেটা হাতে নিয়ে বিছানায় ঢিল মেরে ফেলে দিলাম। ঈশিতা নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলাম। ডাইনিং টেবিলে আব্বু আম্মু বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, মাথা ব্যথা কমেছে তোর? আমি মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলাম। 2 মিনিট পর ঈশিতা উপর থেকে ডাইনিং টেবিলে আসলো। মুখটা গোমরা করে আছে, ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে, যেন ঠোঁটে কোনো প্রাণের ছোঁয়া নেই। চেহারাটা অনেকটা কালো হয়ে আছে। ও লম্বা চুলগুলো দিয়ে চেহারার এক পাশ ঢেকে রাখছে আর বারবার আর চোখে আমাকে দেখছে। আম্মু ঈশিতা তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ঈশিতা তোর? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, না কিছু হয়নি। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস। ঈশিতা আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। আমি অল্প খেয়ে টেবিল থেকে উঠে পড়লাম। আম্মু জিজ্ঞাসা করলো, কি হলো, উঠে পড়লি কেন? আমার খাওয়া শেষ। ঈশিতা বুঝতে পারছে না আমার এগুলো করার মানে কি। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। 10 মিনিট পর ঈশিতা আমার রুমে আসলো। ঈশিতা আমাকে দেখে আমার মাথার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার? সত্যি করে বলো তো, কেন এমন করছো? কিরকম করছি? যে এত বছর পরে এসে আমাকে কাছে পেয়েও কোনো ফিলিংস নাই তোমার। আমার সাথে ঠিকঠাক ভাবে কথাও বলছো না, অদ্ভুত সব আচরণ করছো। আমি কোনো অদ্ভুত আচরণ করছি না। আমি ঘুমাবো, লাইট অফ করো। তুমি সত্যি অনেকটা পাল্টে গেছো। তুমি আর আমার আগের ফারাবি নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও তো। ঈশিতার সাথে সাথে আমার হাতটা ধরে ফেললো। আমি কি তোমার সাথে অন্যায় কিছু করেছি? বলো আমাকে। যদি কিছু করে থাকি তাহলে আমাকে মারো, বকা দাও, কিন্তু আমার সাথে এরকম করো না প্লিজ। আমাকে ইগনোর করো না। আমি তোমার এই অদ্ভুত আচরণগুলো মেনে নিতে পারছি না। এই তোমাকে না বলছি আমি ঘুমাবো। তোমার এই পেচের পেচের ভালো লাগে না, আমার হাত ছাড়ো। ঈশিতা আমার এই কথা শুনে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ পেয়ে আম্মু আমার রুমে চলে আসলো। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতা? দেখো তোমার ছেলে আমার সাথে কেমন করছে। কি হয়েছে ফারাবি, তুই মেয়েটার সাথে এরকম করছিস কেন? আমি কিছু করছি না, ওকে বললো কান্না থামাতে, আর না হয় অন্য রুমে গিয়ে কান্না করতে আমি ঘুমাবো। না, আমি এখান থেকে যাব না। আমি এই রুমেই কান্না করব। না গেলে আমি চলে যাই। আমি রুম থেকে বাহির হতে যাব, এমন সময় ঈশিতা কান্না করতে করতে রুম থেকে বাহির হয়ে গেল। আম্মু পিছন থেকে ঈশিতাকে ডাকছে, কিন্তু ঈশিতা শুনছে না। আম্মু ঈশিতার পিছনে যেতে লাগলো। আমি দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বুকটা কেমন যেন খালি খালি লাগছে, কিসের যেন অভাব। 4 বছর আগে বাহিরে যাওয়ার সময় ঈশিতা আমার বুকে মাথা রেখে বলেছিল, তোর এই বুকটা শুধু আমার জন্য বরাদ্দ।
এখানে আর অন্য কাউকে ঠাঁই দিবি না। আমার বাকিটা জীবন তোর এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। সকাল 10টায় ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে ঈশিতাকে দেখতে পাচ্ছি না। সারা রাত কোথায় ছিল, কোন রুমে ছিল তাও জানি না। আমি আম্মুকে ঈশিতার কথা জিজ্ঞাসা করলাম। আম্মু বলতে লাগলো, আমি জানি না। তুমি জানো না মানে? 4 বছর পরে এসে মেয়েটার সাথে এরকম ব্যবহার করতে পারলি তুই? মেয়েটা সারা রাত ড্রয়িং রুমে সোফায় বসে কান্না করেছে, একটুও ঘুমায়নি। এখন কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ওদের বাসায়। আম্মুর কথা শুনে আমার রাগ উঠে গেল। যে কারণে 4 বছর পরে এত কাছে আসার পরে ওকে আপন করে নিতে পারিনি, আবারও না বলে ওই বাড়িতে গিয়েছে। কেন গিয়েছে? সাকিবের সাথে কথা বলার জন্য। আমি একটা রিক্সা নিয়ে ঈশিতার বাসায় চলে গেলাম। রাগ একটু কমেনি। বাসার কলিং বেল চাপ দিতেই খালামণি এসে দরজা খুলে দিল। তারপর আমাকে ঈশিতার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলো। আমি কোনো কিছুর প্রতি উত্তর না দিয়ে সোজা ঈশিতার রুমের কাছে চলে গেলাম। সাকিবকে বাসায় দেখতে পাচ্ছি না, হয়তো অফিসে চলে গিয়েছে। আমি ঈশিতার দরজার সামনে দাঁড়াতেই ঈশিতার স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি দরজায় দাঁড়িয়ে ঈশিতাকে একটা ডাক দিলাম। সাথে সাথে কান্নার আওয়াজটা কয়েক সেকেন্ডের জন্য অফ হয়ে গেল। হয়তো বোঝার চেষ্টা করছে কে আমাকে ডাকে। আমি আবারও ঈশিতাকে ডাক দিলাম। এবার কান্নার আওয়াজটা একটু বেড়ে গেল, হয়তো বুঝে ফেলেছে আমি এসেছি। আমি আরো কয়েকটা ডাক দিলাম দরজা খোলার জন্য। না, প্রতিবারই কান্নার আওয়াজ বেড়ে চলেছে। আমি এক নাগাড়ে ডেকেই যাচ্ছি আর ও এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে। অলরেডি 30 মিনিট ওভার হয়ে গিয়েছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও দরজা খুলছে না। এবার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। আমি দরজা জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলাম, দরজা খুলবে কি খুলবে না বলো? আর যদি দরজা না খুলো তাহলে এই বাড়িতে আজীবনের জন্য থেকে যেও। ওই বাড়িতে আর যাওয়ার দরকার নাই, আমি চলে যাচ্ছি। ঈশিতা তারপরও দরজা খুলছে না। এবার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। কি হলো, তুমি দরজা খুলবে না? আচ্ছা ঠিক আছে, দরজা খোলার দরকার নেই, যত পারো কান্না করো, আমি চলে যাচ্ছি। এ কথা বলে চুপ করে সাইড হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ কোনো সারা শব্দ করলাম না। ঈশিতার কান্না অফ হয়ে গেল। হয়তো মনে মনে বলছে ও কি সত্যি সত্যি চলে গেছে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে আবারও দরজার সামনে গিয়ে ডাক দিলাম। আমি ডাক দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। হয়তো বলছে ও এখনো যায় নাই। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, কান্না করে অনেক কিছু হাসিল করতে পারে, যে কোনো পুরুষকে ঘায়েল করতে পারে। কি হলো, তুমি দরজা খুলবে না? এবার যদি দরজা না খুলো তাহলে আমি সত্যি সত্যি চলে যাব। তারপর দেখি কি করো। না, আর থাকবো না। এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব। এমন সময় দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি রুমের ভিতরে প্রবেশ করে দেখি মাথা নিচের দিকে দিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমি আবারও সামনে গেলাম। সে এবারও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বুঝতে পেরেছি অনেকটা অভিমান করে বসে আছে, কিন্তু আমি তার অভিমান ভাঙাবো না। সে না বলে এখানে আসলো কেন? আমি তার হাতটা ধরলাম এবং বললাম, কার কাছে বলে এখানে এসেছো? ঈশিতা অবাক হয়ে আমার দিকে তাকালো। হয়তো এই মুহূর্তে এই কথাটা আমার কাছ থেকে আশা করেনি। সে হয়তো ভেবেছিল ও সারা রাত কান্না করেছে, রাগ করে অভিমান করে চলে এসেছে। আমি তার রাগ অভিমান ভাঙিয়ে বলবো, সরি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ওই সময় আমার কি হয়েছিল জানি না, তোমার সাথে এরকম ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তাকে উল্টা জিজ্ঞাসা করছি, তুমি কার কাছে বলে এই বাড়িতে এসেছো? ঈশিতা কোনো কথা বলছে না, তাই আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হলো, কথা বলো না কেন? কার কাছে বলে এই বাড়িতে এসেছো? কারো কাছে না। তাহলে আসলে কেন? কথা বলো, আমার কথা উত্তর দাও। তোমার সাথে এক রাত কথা বলি নাই, তুমি রাগ করে অভিমান করে চলে এসেছো। তোমার সাথে কথা বলি নাই, তুমি যতটুকু কষ্ট পেয়েছো তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি। সারা রাত ঘুমাতে পারি নাই। 4 বছর পর তুমি আমার কাছে আসার পরেও কেন তোমার সাথে এরকম ব্যবহার করলাম জানো তুমি? ঈশিতা আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে ঘুরে তাকালো। এক এক করে ঈশিতাকে সবকিছু খুলে বললাম। ঈশিতা বলতে লাগলো, বিশ্বাস করো তুমি, আমি সাকিবের সাথে মার্কেটে যেতে চাইনি। ও আম্মুকে অনেক রিকোয়েস্ট করে বলল, তারপরও আমি যেতে রাজি হইনি। কারণ তুমি যে বোরকা পরার জন্য বলেছিলে, ওই বোরকাটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম। কিন্তু আম্মুর
অনেক রিকোয়েস্টের পরে ওই বোরকাটা যেটা তুমি পছন্দ না করো ওইটা পরে গিয়েছিলাম। আমি সরি, আর এরকম বোরকা কখনো পরবো না। আচ্ছা ঠিক আছে, চলো এবার বাসায় চলো। আর কখনো না বলে এই বাড়িতে আসবা না। যদি প্রয়োজন হয় আমাকে বলবা, আমি নিয়ে আসবো। ঈশিতাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল, একটা রিক্সাও পাচ্ছি না। না, আর দাঁড়িয়ে না থেকে দুজন হাঁটতে শুরু করলাম। দুজন পাশাপাশি হাঁটছি। ঈশিতার হাত আর আমার হাত বারবার স্পর্শ হচ্ছে, কিন্তু আমি ঈশিতার হাত ধরছি না। ঈশিতা হয়তো চাচ্ছে ওর হাতটা আমি ধরি। বারবার ওর হাতটা আমার হাতের সাথে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছে। আমি একটু মজা নেওয়ার জন্য আমার হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেললাম। ঈশিতা আমার দিকে একবার তাকালো, হয়তো মনে মনে বলছে, শয়তান পোলা, হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেলছিস কেন? আমার সাথে ভাব ধরছিস? যা, তোর হাত ধরবই না। আমি পকেট থেকে একটা হাত বের করে ঈশিতার হাতটা ধরলাম। সাথে সাথে ঈশিতা আমার দিকে তাকালো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাত স্পর্শ করছি। হাতটা একদম পিচ্চি বাচ্চাদের হাতের মতো, দেখলে বোঝা যায় না 23-24 বছরের মেয়ের হাত। হাতে নখগুলো একটু বড়, প্রতিটি নখে লাল রঙের নীল পালিশ দেওয়া। আর হাতের মধ্যে সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা হলো আমার পরিয়ে দেওয়া রিং। আমি হাতটা ধরে অল্প একটু জোরে চাপ দিলাম। ঈশিতা কোনো সারা শব্দ করলো না। এবার আমি একটু জোরেই চাপ দিলাম। ঈশিতা এবার জোরে উফ করে উঠলো। আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। কি হলো, ব্যথা পেলে? যা, এত জোরে কেউ চাপ দেয়? ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি চোখে পানি টলমল করছে। না, সত্যি অনেকটা ব্যথা পেয়েছে, না হলে চোখে পানি আসতো না। এত জোরে চাপ দেওয়া আমার ঠিক হয়নি। আমি ঈশিতার সামনে গিয়ে ঈশিতার থোতায় হাত দিয়ে মাথা উপরে তুললাম। ঈশিতার চেহারার দিকে তাকিয়ে তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এতক্ষণ কথা বললাম, আমি তো চেহারার দিকে লক্ষ্য করি নাই। রাত থেকে এ পর্যন্ত কান্না করতে করতে চেহারার একেবারে বাজে অবস্থা করে ফেলেছে। চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে, নাকের ডগায় মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে। বেশি কান্নার কারণে ফর্সা চেহারা সূর্যের লাল রক্তিম কালার ধারণ করেছে। না, এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি গতকাল রাতে একটু বেশি করে ফেলেছি। হঠাৎ করে হয়তো আমার এমন ব্যবহার মেনে নিতে পারে নাই, তাই সারা রাত কান্না করেছে। আমি ঈশিতার 2 গালে হাত দিয়ে বললাম, এ কি, কান্না করতে করতে চেহারার কি বাজে অবস্থা করেছো? এইভাবে কেউ কান্না করে? তোর ব্যবহারের জন্যই তো। আসলে আমি রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। কি করবো বলো, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এক হলো মাথা ব্যথা, আর এক হলো তোমার চিন্তা। দোনোটা মিলিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছিল। তাই মুখ দিয়ে যা এসেছে তাই বলেছি। এবারের মতো তোমার পিচ্চি বরটাকে মাফ করে দাও। কোনো মাফ নাই। কেন, সরি বললাম তো। আর কখনো এরকম করবো না, তোমাকে কষ্ট দিব না। এবারের মতো মাফ করে দাও। বললাম তো কোনো মাফ নাই। তুমি আমাকে বেশি কষ্ট দিয়েছো, সারা রাত কান্না করিয়েছো। এত সহজে মাফ করে দিলে তুমি আমাকে আবার কষ্ট দিবে। আর কখনো কষ্ট দিব না, এই যে প্রমিস করে বলছি। না, হবে না। তাহলে কি করলে মাফ করবে? যা বলবো তা করবে তো? হ্যাঁ, করব। কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কি শর্ত আগে বলতে পারবো না। আগে তুমি বলো আমার শর্তগুলো মানবে কি মানবে না। হ্যাঁ, মানবো। প্রথম শর্ত, গতকাল রাত থেকে কিছু খাই নাই। প্রচুর খিদে লেগেছে। এখন বাসায় গিয়ে আমাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে। কি বলো তুমি, কাল রাত থেকে কিছু খাও নাই, এই জন্য চেহারার এই অবস্থা করেছো। চলো এখন তাড়াতাড়ি বাসায় চলো। না, আগে আমার শর্তগুলো শোনো। শর্ত পরে শুনবো, আগে তাড়াতাড়ি বাসায় চলো। এইভাবে না খাইয়ে থাকলে শরীরে রোগ বেঁধে যাবে। কিচ্ছু হবে না আমার, আগে আমার শর্তগুলো শোনো। বললাম তো পরে শুনবো, আগে বাসায় চলো। বাসায় গিয়ে তারপর শুনবো। তার মানে তুমি আমার শর্তগুলো শুনবে না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। প্রথম শর্ত মনে আছে তো? হ্যাঁ আছে। তাহলে দ্বিতীয় শর্ত, আজকে থেকে আমি যা চাইবো তা অনায়াসে এনে দিতে হবে, কখনো না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এনে দিব। তাহলে তৃতীয় শর্ত, হ্যাঁ বলো। আমি যদি কখনো ভুল করি তাহলে আমাকে শুধরিয়ে দিবে, আর না হয় আমাকে বলবে, আমি শুধরে নিব। কিন্তু আমাকে না বলে তার কারণে আমাকে ইগনোর করা চলবে না। আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না, ধমক দিতে পারবে না। যদি আমাকে কিছু না বলে আমার সাথে গতকালকের মতো উল্টাপাল্টা কিছু করো, তাহলে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে হসপিটালে ভর্তি করে রাখবো। তারপর তুমি কাঁদবে।
কাঁদলে কাঁদবো। চতুর্থ শর্ত। আরো আছে? হ্যাঁ, আরো অনেক। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই মিয়া, আপনারা শুনছেননি? আরে ওইদিকে কি দেখেন? আমার দিকে তাকান। আপনাকে বলছি, শুধু তো গল্প পড়তে বসে থাকেন। কীর্তি কারবারটা দেখছেননি? আমার সিনিয়র আপুর, নাউজুবিল্লাহ, সিনিয়র বউয়ের। এতে আর বউ ওইয়া মোটর সাইকেলে আরেক স্যামরার লগে ল্যাপটি মাইরা ঘুইরা বেড়াইছে, গার সাথে গা ঘেসে ছবি তুলছে। তার এই অপরাধের জন্য আমার কাছে একবার সরি বলছে, আমি মাফ করে দিছি। আর আমি তার সাথে একটু রাগ দেখিয়ে কথা বলছি, তারপর 3 বার সরি বললাম। কিন্তু আমার মাফ নাই। এই মাঝ রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আমাকে শর্ত দিচ্ছে। অলরেডি 3টা দিয়ে ফেলেছে, আরো অনেক আছে। কেমনটা লাগে বলেন? মেজাজটা গরম হয়ে যায়নি? মনটা কয় থাপড়াইয়া সবগুলো দাঁত ফেলে দেই। মেয়েদেরকে বেশি ভালোবাসা দেখানো ঠিক না, তাহলে তারা আল্লাদি হয়ে মাথায় চড়ে বসে। এই কি হলো? কাকে থাপড়িয়ে দাঁত ফালানোর কথা বলছো? না, কাউকে না। কি বলতেছিলা বলো। তাহলে চতুর্থ শর্ত শোনো। হ্যাঁ বলো। এই 4 বছরে তুমি ছিলে না বলে আমার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারি না। এখন থেকে প্রতি বিকেল বেলা আমাকে আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, এবং আজ বিকেলে এক জায়গায় যাব, ওই জায়গায় নিয়ে যেতে হবে। যথা আজ্ঞা। তাহলে পঞ্চম শর্ত। পঞ্চম শর্তটা কিন্তু একটু কঠিন। যত কঠিন হোক তুমি বলো। আমাকে সারা রাত কাঁদানোর জন্য এবং কষ্ট দেওয়ার জন্য এই মাঝ রাস্তায় 20 বার কান ধরে উদ্বস করতে এবং বলতে হবে আমাকে আর কখনো কষ্ট দিবে না। কি বলো তুমি? এর আগের শর্তগুলো ঠিক আছিল, কিন্তু এটা কি শর্ত দিলে তুমি? এই মাঝ রাস্তায় এত মানুষের মধ্যে আমি 20 বার কানে ধরে উঠবস করব? হ্যাঁ, করতে হবে। দরকার হলে আরো মানুষ ডেকে আনবো, তারপরও করতে হবে। না, মেজাজটা খারাপ হয়ে গেল। মান সম্মান আজ আর থাকবে না। মন চাচ্ছে উপরে তুলে একটা আছাড় মারি। দেখতে তো পিচ্চি মাইয়ার মতো লাগে, হাত পা ছোট ছোট, মুখটা গোল, মনে হয় 16-17 বছরের মেয়ে। কিন্তু কে বলবে এই মেয়ের বয়স 23-24, আমার চেয়ে 1.5-2 বছরের বড়। এখন 20 বার কান ধরে উদ্বস করবা আর বলবা আমাকে আর কখনো কষ্ট দিবা না। 20 বার? ওই শাস্তিটা একটু কমানো যায় না? না, কমানো যাবে না। প্লিজ দেখো না, কোনো উপায় কমানো যায়নি? 20 বার উঠবস করলে আমি বাঁচবো? না, 20 বার ওই উদ্বস করতে হবে। আমাকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না? 15 বার করি? না, 20 বার। কি আর করা, এখন 20 বারই উঠবস করতে হবে। আমি কানে ধরে উঠবস করতে যাব, দেখি রাস্তার সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে। হায় হায়, আজকে তো মান ইজ্জত সব প্লাস্টিক হবে আমার। আমি কান থেকে হাত ছেড়ে দাঁড়িয়ে রইলাম। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? উদ্বস করো। চলো বাসায় গিয়ে উঠবস করব। তুমি যতবার বলবে ততবার। এখানে প্রচুর মানুষ। বাসায় গিয়ে না, এখানেই করতে হবে, মানুষের সামনে। এটা আমাকে সারা রাত কাঁদানোর শাস্তি। কি হলো, উদ্বস করবা না? আচ্ছা ঠিক আছে, না করলে আমি চলে যাই। এ কথা বলে ঈশিতা হাঁটতে লাগলো। আরে কোথায় যাচ্ছ? তুমি তো বাসায় যেতে মানা করেছো, এখন যেদিকে যেতে পারি। আরে দাঁড়াও, উঠবস করছি তো। তাহলে করো। এখন ভাবতে লাগলাম শাস্তিটা কোনো উপায়ে কমানো যায় নাকি। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, তোমাকে যদি এখান থেকে কোলে করে বাসায় নিয়ে যাই তাহলে? সত্যি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। তাহলে 5 বাদ যাও। এখন 15 বার উদ্বস করো। মাত্র 5টা? 60 কেজি ওজনের বস্তা বাসায় নিয়ে গেলে তো আমার জান যাবে আর আসবে। এত কষ্ট করব? মাত্র 5টা বাদ? কি বলে তুমি? আমি 60 কেজি? আমি বস্তা? হাই হাই, কি বলে ফেললাম। আমাকে কোলে করে বাসায় নিয়ে যেতে হবে। এখন 25 বার উদ্বস করবা। 25 বার কেন? 20 বার না বললে? এখন 25 বার উদ্বস করতে হবে। আমাকে বস্তা বললে কেন? আমি 60 কেজি? আমি মোটেও 60 কেজি না, আমি 47 কেজি। এখন চুপচাপ 25 বার উদ্বস করো। আচ্ছা ঠিক আছে, সরি, 5 বারই কমিয়ে দাও। তাহলে 20 উদ্বস করো। আবার 20 বার কেন? 15 বার হবে। তাহলে আমাকে বস্তা বললে কেন? এই জন্য 5 বেড়েছে। 20 যোগ 5 25। এখান থেকে তুমি আমাকে কোলে নিয়ে বাসায় নিয়ে যাবে, তাহলে 5টা কমবে। 25টা থেকে 5টা চলে গেলে থাকে 20। এখন 20 বার উদ্বস করো।
কেমনটা লাগে বলেন? 5টা বিয়োগ করে কমালাম, ও আবার 5টা এনে যোগ করলো, তাহলে ঘুরে তো 20টাই হলো। যেই লাও সেই কদু, কোলে করে বাসায় নিয়ে যাব তো ফাও। কি আর করা, কোনো উপায় নেই, চুপচাপ 20 বার উঠবস করে ফেলা ভালো। আমি কান ধরে উঠবস শুরু করলাম। ঈশিতা আমার উঠবস দেখে মুচকি মুচকি হাসছে, আর রাস্তার সব লোক এক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বুজে 8টা নিয়ে ফেললাম, কপাল দিয়ে অল্প অল্প ঘাম বের হচ্ছে, আর 4টা নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমার কোমর প্রচুর ব্যথা করতেছে। সত্যি? হুম। তাহলে আর উদ্বোস করার দরকার নেই, চলো বাসায় চলে যাই। চলো। আমি মুচকি মুচকি এসে মনে মনে বলতে লাগলাম, আমার সাথে চালাকি করো। আমি 5টা কমালাম আর তুমি 5টা বাড়িয়ে দিলে, এখন মোট 10টা নিলাম, কেমন হলো? ঈশিতা আমার মুচকি হাসি দেখে বলতে লাগলো, তুমি হাসো কেন? না এমনি। তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছো, তোমার কোমরে কোনো ব্যথা নাই? না আছে তো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কোলে নাও। কোমরে ব্যথা নিয়ে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। ঈশিতাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। ঈশিতা আমার কপালে বেয়ে আসা ঘামগুলো তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছে। একটা মানুষ যে তার প্রিয় মানুষকে কতটুকু ভালোবাসে তার কেয়ারিং দেখে বোঝা যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো সব দিকে তোমার এত কেয়ার করি। ঈশিতা তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আছে এবং পলকহীন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখো? আমার পিচ্চি বরটাকে। আমাকে দেখার কি আছে? তোমার মাথা একটু নিচে নামাও। আমি মাথাটা নিচে নামালাম। ঈশিতা তার হাত দিয়ে আমার স্টাইল করা চুলগুলো সব ওলট পালট করে দিল। কি হলো, চুলগুলো এমন করলে কেন? তোমাকে এত সুন্দর, এত স্মার্ট লাগে কেন? তাই বলে চুলগুলো তুমি এমন করবে? 100 বার করব, কেউ যেন তোমার দিকে না তাকায়, শুধু আমি দেখবো। তাই শুধু তুমি দেখবে? হুম। বাসার সামনে গিয়ে ঈশিতাকে কোল থেকে নামিয়ে দিলাম। দরজার কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, চলে আসলি কেন? তোমার ছেলে নিয়ে আসছে। আমার ছেলে তো তোর সাথে গতকাল রাতে খারাপ ব্যবহার করেছে। তোমার ছেলে আমার কাছে প্রমিস করেছে আর কখনো এরকম করবে না, না হলে আমি আসতাম না। ফের যদি আবার এরকম করে তাহলে একেবারে চলে যাব, আর কখনো আসবো না। না, এখন আমাকে খাবার দাও, আমার প্রচুর খিদে লেগেছে। তোমার ছেলের জন্য একদিন না খেয়েছিলাম। ঠিক আছে, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। না, টেবিলে বসে খাবো না, তুমি খাবার দাও, আমি রুমে নিয়ে খাবো। আম্মু ঈশিতার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মার চোখ ফাঁকি দেওয়ার মতো কেউ নাই। আম্মু হয়তো বুঝে ফেলেছে ঈশিতা কি জন্য রুমে খাবার নিয়ে খাবে। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। 2-3 মিনিট পর ঈশিতা খাবার প্লেট হাতে নিয়ে রুমে ঢুকলো। দেখে আমি বিছানায় শুয়ে আছি বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে কেন? উঠো বলছি। শুয়ে পড়ছি কি সাদে? তোমাকে কোলে করে নিয়ে আসতেই তো আমার জান শেষ। তার মানে বোঝাচ্ছ আমি অনেক উইট? আমি কখন বললাম তুমি অনেক উইট? এই যে বললে আমাকে কোলে করে নিয়ে আসতে আসতে তোমার জান শেষ, আর ভুলেও কখনো বলবো না আমাকে কোলে নেওয়ার জন্য। ঈশিতা রাগ করে খাবার প্লেট হাতে নিয়ে রুম থেকে চলে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি, খাবো না আমি। কেন, তুমি না বললে তোমাকে নিজ হাতে খাইয়ে দিতে? না, কেউ খাইয়ে দিতে হবে না, আমি খাবোই না। কেন? তুমি ওই সময় বললে আমি বস্তা, এখন বলছো আমি অনেক কুইট, খাবো না আমি। আচ্ছা বাবা, সরি, আর কখনো এগুলো বলবো না। তুমি যখন বলবে তখনই তোমাকে কোলে নিব। সত্যি আমি যখন বলবো তখন নিবা তো? হ্যাঁ নিব। তাহলে এখন আমাকে কোলে নিয়ে খাইয়ে দিবা। কেমন মাইয়া বলেন, এখন বললো খাবে না, আবার এখনই বলে কোলে তুলে খাইয়ে দিতে হবে। কথা বললেই বিপদ। এখন যদি বলি তুমি না বললে আর কখনো কোলে উঠবা না, তাহলে রাগ খাবারের প্লেটে ফেলে দিয়ে চলে যাবে। এই সুন্দর কিউট মাইয়াগুলোর এত রাগী হয় কেন? ঈশিতাকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছি। একটা লোকমা দিয়েছি, অনেক বড় দোগাল ফুলিয়ে চিবোচ্ছে, আর কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে শুধু শব্দ বের হচ্ছে। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, আগে খেয়ে নাও, তারপর কথা বলবা। ঈশিতা মুখের ভাত শেষ করে বলতে লাগলো, এত বড় লোকমা দিয়েছো কেন? আমার চাবাতে অনেক কষ্ট হয়েছে। তুমি না বললে তোমার অনেক খিদে লেগেছে? তাই বলে সব একেবারে দিয়ে দিবা নাকি? ছোট ছোট লোকমা দাও। আচ্ছা ঠিক আছে।
এবার ঈশিতাকে একটা ছোট লোকমা দিলাম, তারপরও দুগাল ফুলিয়ে চাবাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এবার তো ছোট লোকমা দিলাম, তাহলে দুগাল ফুলিয়ে চাবাচ্ছ কেন? একটা ঢোক গিলে বলতে লাগলাম, এটা আমার ছোটবেলার অভ্যাস। আমি ঈশিতার খাবারের স্টাইল দেখে আমার হাসি উঠে গেল। ঈশিতার কাছে পিচ্চি বাচ্চারাও হার মানবে। বাচ্চারা মনে হয় এই সিস্টেমে খাবার খায় না। ঈশিতাকে খাবার খাওয়ানো শেষ করতেই দেরি, আম্মু ডাক দিতে দেরি নয়। একটু রোমান্স করবো সেই সুযোগটা পেলাম না। আমি গোসল দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষ করে মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তারপর বাসায় আসলাম। বাসায় এসে দেখি টেবিলে খাবার রেডি, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। ঈশিতা আগে উঠে চলে গেল। আমি আব্বুর সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি। আব্বুর সাথে কথা বলা শেষ করে আমি আমার রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকে দেখি ঈশিতা ড্রেসিং এর আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি দরজাটা লাগাতে গিয়ে দরজাটা একটু জোরে আওয়াজ হলো। ঈশিতা হকচকিয়ে বলল, কি? ঈশিতা এত জোরে কে বলছে? আমি একটু ভয় পেয়ে গেলাম। এমন তার চেয়ে আমি দেখি নাই। এই বাসায় আব্বু আম্মু আমি আর ঈশিতা ছাড়া কেউ নাই। তাহলে রুমে কে আসবে? ঈশিতা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে ওকে খুব সুন্দর লাগছে। আমি একটু মজা নেওয়ার জন্য সিনেমায় অ্যাক্টিং শুরু করলাম। দেখি ঈশিতা কি করে। হাই সুন্দরী, তুমি আমাকে চিনো না? আমি কে? কিছুদিন আগে সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিয়েছিলে। আমি আজ তার প্রতিশোধ নেব। এই নির্জন বাসায় তোমাকে একা পেয়েছি। আজ কেউই তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। হা 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 হা। আমি তোদের মতো সন্ত্রাসীকে ভয় পাই না। তাই নাকি সুন্দরী? আজ তোমাকে দেখাবো ভয় কত প্রকার ও কি কি। এ কথা বলে আমি ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঈশিতা বলতে শুরু করলো, প্লিজ আপনি আমার কাছে আসবেন না। আমি কিন্তু চিৎকার করব, লোক ডাকবো। হাই হাই, এ তো দেখি অ্যাক্টিং এ আমার ওস্তাদ। হা হা হা। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী। তোমার চিৎকার শুনে কেউ আসবে না। তাই চুপচাপ বসে থাকো আর আমার লীলা খেলা দেখতে থাকো। আমি ঈশিতার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঈশিতা বলতে লাগলো, তুই আমার কাছে আসবি না শয়তান। তুই আমার স্বামীকে চিনিস না। আমার স্বামী যদি একবার জানতে পারে তাহলে তোকে জ্যান্ত মাটিতে দিয়ে ফেলবে। হা 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 হা। তাই নাকি? ডাক তোর স্বামীকে। ঈশিতা চোখ বুজে ফারাবি বলে একটা ডাক দিল। সাথে সাথে আমি অ্যাক্টিং ছেড়ে দিয়ে হাতের ডেনাটা একটু উপরে তুললাম। চুলগুলো হাত দিয়ে নাড়া দিয়ে ঈশিতার সামনে গিয়ে বললাম, কি হয়েছে ঈশিতা? এত জোরে চিৎকার করলে কেন? একটা গুন্ডা এসেছিল। কোথায়? তুমি আসার পরে চলে গেছে। তাই? হুম। দুজনেই জোরে হেসে উঠলাম। ঈশিতাকে ড্রেসিং এর আয়নার সামনে থেকে কোলে তুলে নিলাম। তারপর বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঈশিতা তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। বিছানার কাছে নিয়ে ওকে শুইয়ে দিলাম। ঈশিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি ঈশিতার সেই নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনতে পারছি। আমি আস্তে আস্তে ঈশিতার গোলাপি ঠোঁট জোড়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঈশিতার বুক খুব দ্রুত ওঠানামা করছে। আমি যখন ঈশিতার ঠোঁট জোড়াগুলো নিজের আয়ত্তে নিয়ে নেব, এমন সময় ঈশিতার দিকে তাকালাম। ওর কপালে অল্প অল্প ঘামের ফোঁটা। ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে। ঈশিতার গরম উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। নিজেকে এক অজানা জগতে হারিয়ে ফেলছি। আমি ঈশিতার ঠোঁট জোড়ার কাছে আমার ঠোঁট জোড়া নিয়ে ফিরিয়ে আনলাম। পরক্ষণে ঈশিতা তার চোখ খুলে তাকালো এবং বলতে লাগলো, কি হলো? না কিছু না। সরো আমার উপর থেকে, খালামণি ডাকছে। কেউ ডাকছে না, চুপচাপ শুয়ে থাকো। ঈশিতা আমার কথা মতো চুপ হয়ে শুয়ে রইল। এবারও আমি ঈশিতার ঠোঁট জোড়ার কাছে আমার ঠোঁট জোড়া নিলাম। ঈশিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আর কারো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য তার ঠোঁটগুলো অল্প অল্প কাঁপুন তুলছে। আমি আস্তে আস্তে ঈশিতার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। দুজনের গরম উষ্ণ নিঃশ্বাস মিলে একাকার হয়ে গেল। ঈশিতা তার হাত দিয়ে আমার চুল খামচে ধরেছে। কতক্ষণ পর্যন্ত দুজন বিভোর হয়েছিলাম ভালোবাসার মধুময় ফিলিংসে বলতে পারবো না। কিছুক্ষণ পর ঈশিতা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আমার বুকে এসে শুয়ে পড়ল এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। আমি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে ঈশিতাকে বললাম, এখন ওঠো, আমার একটু বাহিরে যেতে হবে। বাহিরে কেন? আমার একটু কাজ আছে। না, কোথাও যেতে পারবে না। আমি এখন ঘুমাবো। ঘুমাবে ভালো কথা, বালিশে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো। আমি বলছি না তোমার বুকটা শুধু আমার জন্য বরাদ্দ। এখন কোনো কথা নয়। গতকাল রাতে ঘুমাতে পারি নাই তোমার জন্য। এখন আমি ঘুমাবো, তুমি চুপচাপ শুয়ে থাকো। আরে এই দিনের বেলা আমার ঘুমে ধরবে না তো?
ঘুমে না ধরলেও তোমার শুয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত একদম নড়াচড়া করবে না। নড়াচড়া করলে কিন্তু একদম মেরে ফেলবো। পাগলি একটা। কি আর করা, বাধ্য হয়ে বুকে নিয়ে শুয়ে আছি। এই দিনের বেলা তো ঘুম আসবে না। ঈশিতার দিকে তাকিয়ে দেখি চোখের পাতা একবার খুলে একবার বন্ধ করে, ছোট বাচ্চাদের মতো চুপটি করে আমার বুকে শুয়ে আছে। ওর লম্বা চুলগুলো দিয়ে মুখের একপাশ ঢাকা। ওকে ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে। মুখের চুলগুলোতে হাত দিয়ে সরিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম। ঈশিতা সাথে সাথে একটু নড়ে চড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশিতাকে বুকে নিয়ে শুয়ে থাকতে থাকতে কখন যে নিজেই ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। বিকাল 5টা ঈশিতা আমাকে ঘুম থেকে ডেকে তুলে তাড়াতাড়ি ওয়াশরুমে পাঠিয়ে দিল। আজকে নাকি ওকে ওর পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশিতা দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে। আমার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর আমার পছন্দের নীল কালারের একটা পাঞ্জাবি এনে দিয়ে বলল, তাড়াতাড়ি এটা পরো। আমার প্রিয় কালারের পাঞ্জাবি কোথায় পেয়েছো জিজ্ঞাসা করতেই বলল, চাকরির প্রথম মাসের টাকা দিয়ে তোমার জন্য এই পাঞ্জাবি কিনেছিলাম। আমি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছি। ঈশিতা এখন আসার কোনো খবর নাই। মেয়েদের সাজতে এত সময় লাগে কেন? হঠাৎ করে লক্ষ্য করে দেখি ঈশিতা সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি অলক্ষীন দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছি। আমি যেন চোখ সরাতে পারছি না। আকাশি কালার শাড়ির কুচিগুলো এত সুন্দর করে দিয়েছি যে মনে হচ্ছে যে মেশিনে কুচিগুলো দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছে। দুহাত ভর্তি নীল চুড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, লম্বা রেশমি কালো চুলগুলো কোমর পর্যন্ত ছাড়িয়ে, বাগানের ঠিক উপরে একটা টকটকে লাল গোলাপ। সেই লাল গোলাপটা যেন ঈশিতার সৌন্দর্যটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি মুগ্ধ মহিমায় তাকিয়ে আছি আমার সিনিয়র বয়সীর দিকে, যেন স্বর্গ থেকে উঠে আসা কোন অপ্সরী আমার সামনে দাঁড়িয়ে। ঈশিতা আমার সামনে এসে হাসি মুখে বলতে লাগলো, দেখো তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগছে? আমি ঈশিতার দিকে তাকিয়ে দেখি হাসি উজ্জ্বল চেহারাটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। হয়তো মনে মনে বলছে, আমি এতক্ষণ লাগিয়ে এত সুন্দর করে সাজলাম আর ওর কিনা বলছে শুধু সুন্দর লাগছে। আমি ঈশিতার ফ্যাকাশে চেহারা দেখে বলতে শুরু করলাম, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার কাছ থেকে চোখ সরাতে পারছি না। তোমার এই সৌন্দর্যের কাছে স্বর্গের যে কোনো অপ্সরীয় হার মানতে হবে। ঈশিতা আমার মুখে তার সৌন্দর্যের প্রশংসা শুনে মুচকি হেসে বলল, হয়েছে, আর বলতে হবে না, চলো। ঈশিতাকে নিয়ে ঈশিতার পছন্দের একটা পার্কে চলে গেলাম। সূর্য মামা যতক্ষণ না পশ্চিম আকাশে হেলে পড়েছে ততক্ষণ পর্যন্ত দুজন পার্কে বসেছিলাম। দিনের আলোকে বিদায় জানিয়ে সন্ধ্যা যখন চারপাশকে গ্রাস করবে তখন দুজন হাত ধরে হাঁটতে শুরু করলাম অসংখ্য বাতিধারা ভরপুর শহরের সুন্দর রাস্তায়। ঈশিতা একটু থেমে থেমে হাঁটছে। আমি বালিকাকে জিজ্ঞাসা করলাম, কি হলো, খিদে লেগেছে? ঈশিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে চলো একটা রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাব। দুজনে হাঁটছি। হঠাৎ করে একটু দূরে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে। ঈশিতা ফুচকার দোকানটা দেখে খুশি হয়ে দৌড়ে ফুচকার দোকানের সামনে চলে গেল। আমি যে ঈশিতার সাথে আছি তার খেয়ালই নাই। আমি আস্তে আস্তে হাঁটছি। ঈশিতা ফুচকার দোকানের সামনে গিয়ে পিছনে ফিরে তাকালো। আমাকে দেখতে পাচ্ছে না। তার চোখ জোড়া পাগলের মতো আমাকে খুঁজতে লাগলো, এদিক ওদিক তাকাচ্ছে। পরক্ষণে আমি যখন তার সামনে গেলাম সে দৌড়ে আমার কাছে আসলো এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোথায় ছিলে তুমি? তুমি এত আস্তে আস্তে হাঁটো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি তো আমাকে রাস্তায় ফেলে চলে আসছো। সরি, এখন চলো ফুচকা খাবো। কিসের ফুচকা? ফুচকা ভালো না, চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। না, আমি রেস্টুরেন্টে খাবো না, আমি ফুচকা খাবো। ফুচকা ভালো না তো, এগুলো খেলে পেটে সমস্যা হবে। তার চেয়ে ভালো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাবে। না, আমি ফুচকাই খাবো। বালিকাকে কোনোভাবে বোঝাতে পারলাম না। বালিকা দৌড়ে গিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার দিল। দুইটাই ঝাল একটু বেশি আর একটা একটু কম। আমি বালিকাকে জিজ্ঞাসা করলাম, 3 প্লেট ফুচকা কেন আর একটাই ঝাল কম, দুইটাই বেশি কেন? ঈশিতা উত্তর দিল, দুটো আমি খাবো, সেই দুটো এই ঝাল বেশি। তুমি একটা খাবে, ওটায় ঝাল একটু কম। তুমি তো আবার ঝাল বেশি খেতে পারো না।
বালিকা আমার জন্য ঝাল ছাড়া 1 প্লেট ফুচকা অর্ডার দিল। বালিকা মনে করেছে আমি আগে সেই পিচ্চি ফারাবি রয়ে গেছি। মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এসে চাপলো। ফুচকাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে বললাম, একটার মধ্যে প্রচুর ঝাল দিবে আর তোমার ড্রামের সব পানি ফেলে দিবে। বালিকা যদি জিজ্ঞেস করে তোমার এখানে পানি আছেনি, তুমি না বলবে। কোনো দোকানের কথা জিজ্ঞাসা করলে বলবে 30 মিনিটের মতো লাগবে। যেই ভাবা সেই কাজ। ফুচকাওয়ালা মামা 1 প্লেট ফুচকা প্রচুর ঝাল দিয়ে আমাকে দিল, আর ঈশিতাকে 2 প্লেট। আমি ফুচকা মুখে দিয়ে দেখে আসলেই প্রচুর ঝাল দিয়েছে। ঈশিতা আমার দিকে না তাকিয়ে চোখ বুজে খাওয়া শুরু করেছে। বালিকা কিছুক্ষণের ভিতরে 1 প্লেট ফুচকা শেষ করে ফেললো। আমি ঝালের কারণে অল্প অল্প মুখে দিচ্ছি। ঈশিতা আরেক প্লেট ফুচকা প্রায় শেষের দিকে। তখন আমি ঝালের কারণে চেঁচিয়ে উঠলাম, সত্যি আমার অনেক ঝাল লেগেছে। ঝালের কারণে চোখ দিয়ে পানি চলে আসছে। ঈশিতা বলতে লাগলো, কি হয়েছে? আমার প্রচুর ঝাল লেগেছে। তোমার এটাই তো ঝাল দেয় না? ঝাল না দিলে কি আমি স্বাদে চিল্লাচ্ছি? ঈশিতা আমার দিকে লক্ষ্য করে দেখে আসলে ঝালের কারণে আমার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। ঈশিতা ফুচকার প্লেটটা রেখে তাড়াতাড়ি ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি পানি দেন। পানি তো নাই ম্যাডাম। কি বলছেন আপনি? আপনাকে না না করেছি ওর এটার মধ্যে ঝাল না দেওয়ার জন্য? আপনি ঝাল দিলেন কেন ওইটায়? ম্যাডাম ভুলে ঝাল পড়ে গেছে। এদিকে আমি ঝালের কারণে চিল্লিয়ে যাচ্ছি। ঈশিতা দৌড়ে আমার কাছে এসে বলল, ঝাল কি বেশি লেগেছে? আমি ঈশিতার কথার কোনো জবাব দিচ্ছি না। চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। এখন কি করব আমি? এখানে তো পানিও নেই। কিছু একটা করো প্লিজ, তাড়াতাড়ি। আমি ঝালের কারণে মরে যাচ্ছি। হায় আল্লাহ, এখন আমি কি করব? কি জন্য আমি ফুচকা খেতে এসেছিলাম? ওই ফুচকাওয়ালা ব্যাটার জন্য এই অবস্থা। ঈশিতা পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। ফুচকাওয়ালা মামার কাছে আবারও গিয়ে বলল, প্লিজ একটু পানির ব্যবস্থা করেন না। ম্যাডাম আমি পানি কোথা থেকে আনবো? আপনি ফুচকা বিক্রি করেন, আপনার কাছে পানি থাকে না? আপনি ওকে ঝাল দিয়েছেন কেন? ঈশিতা ঘুরে আমার দিকে তাকালো। আমার অবস্থা খুবই খারাপ। পরক্ষণে আবার ফুচকাওয়ালা মামাকে বলতে লাগলো, আশেপাশে কোনো দোকান নাই? না ম্যাডাম, দোকান তো অনেক দূরে, প্রায় 30 মিনিট লাগবে। কি বলছেন আপনি? ও তো এখন ঝালের কারণে মারা যাবে। ওর যদি কিছু একটা হয়ে যায় আপনাকে আমি ছাড়বো না। আমি ঈশিতাকে ডাকতে লাগলাম। ঈশিতা দৌড়ে আমার কাছে এলো। কি হলো, পানির ব্যবস্থা করতে পারলেন না? কোথাও পানি নাই। দোকানে যেতে এখান থেকে 30 মিনিট লাগবে। এখন আমি কি করব? কিছু একটা করো প্লিজ। ঈশিতা কি করবে বুঝতে পারছে না। দিশেহারা হয়ে গেল। আমাকে টেনে একটা গাছে আড়ালে আনলো। তারপর বলতে লাগলো, চোখ বন্ধ করো। আমি ঝালে মরছি, চোখ বন্ধ করব কেন? তোমাকে বলছি চোখ বন্ধ করতে। আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে ঈশিতা আমার ঠোঁট জোড়া ওর আয়ত্তে নিয়ে নিল। অতিরিক্ত ঝাল আর ঈশিতার মধুমাখা চুম্বন দুইটা একত্রিত করে মুখের ভিতরে এক অন্যরকম ফিলিংসের আভাস সৃষ্টি করেছে। মনে হচ্ছে আমার সব ঝাল ঈশিতা তার মধুমাখা ঠোঁট দিয়ে সব চুষে নিচ্ছে। কিছুক্ষণ পর ঈশিতা আমার ঠোঁট ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ঝাল কমেছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। সাথে সাথে ঈশিতা আবারও এক চুম্বনে হারিয়ে গেল। ঈশিতার এবারের চুম্বনে আমার মুখের ঝালটাকে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। এভাবে ঈশিতা 3 বার আমার ঠোঁট ও আয়ত্তে নেওয়ার পর বলতে লাগলো, এবার ঝাল কমেছে? আমি একটু হেসে বললাম, না। সাথে সাথে ঈশিতা আমার বুকে 2-3 ঘুষি মেরে বলল, লুচু কোথাকার? ঈশিতাকে নিয়ে ফুচকাওয়ালা মামার টাকা দিতে যাব। ঈশিতা বলতে লাগলো, কোনো টাকা দিবে না। কেন? ওনাকে 100 বার না করছি তোমার ফুচকার মধ্যে ঝাল না দেওয়ার জন্য। তারপরে উনি ঝাল দিলেন কেন? আর সবচেয়ে বড় কথা, উনি ফুচকা বিক্রি করে পানি রাখে না কেন? ঈশিতাকে অনেক বুঝিয়ে ফুচকাওয়ালা মামার টাকা দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মেন রোড ছেড়ে একটা ছোট রাস্তায় চলে এসেছি। ঈশিতা আমার একটু আগে আগে হাঁটছে। নিস্তব্ধ পরিবেশ। এই রাস্তায় তেমন মানুষ নাই। জনমানবহীন শূন্য রাস্তা। হয়তো খুব কম সংখ্যক লোক এই রাস্তাটা ব্যবহার করে। আমি মনে মনে বলছি, কোন রাস্তায় চলে আসলাম? এই রাস্তা দিয়ে তো আমি কখনো যাইনি। রাস্তার ল্যাম্পপোস্টের বাতিগুলোর একটু দূরে দূরে, এত দূরে দূরে বাতি দেওয়ার মানে কি? চারপাশে অসংখ্য বড় বড় মেহগনি গাছ। সেই মেহগনি গাছের কারণে রাস্তাটাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে। চারপাশ থেকে অসংখ্য ঝিঝি পোকার ঝিঝি শব্দ কানে আসছে। পরিবেশটাকে আমার কাছে তেরকম সুবিধার মনে হচ্ছে না। হঠাৎ করে তীব্র একটা ঠান্ডা একটা বাতাস শরীরে এসে লাগলো।
সেই বাতাসে মেহগনি গাছের পাতাগুলো ঝরঝর করে রাস্তায় পড়ছে। গাছে ডাল একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মেঘের পূর্বাভাস, কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামবে। ঠান্ডা বাতাস আর অল্প অন্ধকার রাস্তা, এই পরিবেশটা দেখে গাটা কেমন যেন একটু হিমশীতল হয়ে এলো। আমি পরক্ষণেই সামনে তাকাতে দেখি বিশাল বড় একটা কবরস্থান। এবার শরীরটা পুরোপুরি কাটা দিয়ে উঠলো। হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম, রাত 8টা বেজে গেছে, খেয়ালই নেই। আম্মু খুব টেনশন করবে। আমি জোরে জোরে পা চালাতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি ঈশিতা আমার কিনে দেওয়া চকলেট খাচ্ছে আর আনমনে হাঁটছে। আমি বালিকাকে ধরার জন্য আর একটু জোরে পা চালাতে লাগলাম। হঠাৎ করে পকেটে থাকা মোবাইলটা বাজতে লাগলো। মোবাইলটা বের করে কানে লাগাতেই ঈশিতা আচমকা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ফোনটা কেটে ঈশিতাকে বললাম, কি হয়েছে ঈশিতা? ঈশিতা কোনো কথা বলছে না, আমাকে আরো ঝাপটে ধরেছে। বুঝতে পেরেছি বালিকা হয়তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে। আমি হাত দিয়ে ঈশিতার মাথাটা বুক থেকে তুলবো, কিন্তু ঈশিতা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। না, সত্যি অনেক ভয় পেয়েছে। কি হয়েছে বলো আমাকে, এত ভয় পাচ্ছ কেন? ঈশিতা তার ভয়ে কাপা গলায় বলল, সামনে তাকিয়ে দেখো। আমি ঈশিতার কথা শুনে ভয়ে ডোক গিলে ফেললাম। ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনে তাকালাম, না কিছুই দেখতে পাচ্ছি না। আবারও ঈশিতাকে জিজ্ঞাসা করলাম, কই? সামনে তো কিছুই নাই। ঈশিতা এবার বলতে লাগলো, কবরস্থানের কোনায় বড় গাছের নিচে তাকিয়ে দেখো। এবার সত্যি সত্যি ঈশিতার কথা শুনে গলা শুকিয়ে গিয়েছে। কবরস্থানের দিকে চোখ তুলে তাকাবো, সে সাহসটুকু পাচ্ছি না। ঈশিতাকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে কবরস্থানের কোনায় গাছটার দিকে চোখ তুলে তাকাতেই ভয়ে শরীরটা কেঁপে উঠল। গাছটার নিচে একজন মহিলা মনে হয় দাঁড়িয়ে আছে। দূর থেকে বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু পরনে সাদা ধবধবে কাপড়, এটা বোঝা যাচ্ছে। কি হতে পারে? এটা কোনো মানুষ না অন্য কিছু? আর এই জনমানবহীন রাস্তায় মানুষ আসবে কোথা থেকে? 20 মিনিট ধরে এই রাস্তা দিয়ে হাঁটছি, একটা মানুষও তো দেখতে পাইনি। আর মানুষ হলেও এই রাতের বেলা কবরস্থানের কোনায় কি করবে? তার মানে কি অন্য কিছু? ভূত, প্রেত, জিন? ঈশিতা বলতে লাগলো, কি দেখতে পেয়েছো? কি ওটা? এই তো কোনো মানুষ টানুষ হবে। মানুষ হলে রাতের বেলা কবরস্থানের কোনায় কি করবে? আর পরনে সাদা কাপড় থাকবে কেন? মানুষ কি সাদা কাপড় পরে না? পরে, কিন্তু রাতের বেলা সাদা কাপড় পরে কবরস্থানের কোনায় কি করবে? আমার কিন্তু খুব ভয় করছে। চলো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই। অন্য রাস্তায় দিয়ে গেলে বাসায় যেতে অনেক রাত হয়ে যাবে। তাহলে কি করবে এখন? ঈশিতার কথা শুনে ভাবতে লাগলাম কি করা যায়। রাতের বেলা কবরস্থানের কোনায় কি হতে পারে এটা? হঠাৎ করে মনে হলো কবরস্থান তো পাক পবিত্র জায়গা, ওইখানে তো কোনো খারাপ জিনিস থাকে না। তাহলে ওটাও কোনো খারাপ জিনিস না, হয়তো কোনো পাগল টাগল হবে। এর আগেও একবার ভয় পেয়েছিলাম। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। রাত 1টা। রাস্তার মোড়ে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে, এলোমেলো চুলে। মহিলাটাকে অনেকটা অদ্ভুত দেখা যাচ্ছিল। ওই দিন অনেকটা ভয় পেয়েছিলাম, পরে জানতে পারি ওটা একটা পাগল ছিল। আজ হয়তো ওরকমই কিছু একটা হবে। আমি ঈশিতাকে বললাম, চলো আস্তে আস্তে হাঁটতে থাকি, দেখি এটা কি হতে পারে। ঈশিতা আমার পিছনে তার দুহাত দিয়ে আমার হাত শক্ত করে ধরেছে। যত সামনে আগাচ্ছি ততই ভয় লাগছে। দোয়া দুরুদ যা মুখস্থ ছিল সব পড়তে লাগলাম। ঈশিতা আমার হাত এতটাই শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে ঈশিতার হাতে বড় বড় নখগুলো আমার হাতের ভিতরে ঢুকে যাচ্ছে। হঠাৎ করে ঈশিতা বলতে লাগলো, আর সামনে যাওয়ার দরকার নাই, চলো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই। আমার না খুব ভয় করছে। এত ভয় পাবার কি আছে? আমি আছি তো নাকি, কিচ্ছু হবে না, আমরা এই রাস্তা দিয়ে যাব। ঈশিতা বলতে লাগলো, আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে এটা কোনো কবর থেকে ওঠা মানুষ। দেখো না, সাদা কাপড় পরা। এবার ঈশিতার কথা শুনে আরেকটু ভয় পেয়ে গেলাম। এই বালিকা তো আজকে ভয় পাইয়েই মেরে ফেলবে। ব্যাককল মাইয়া, কবর থেকে কোনো মানুষ উঠতে পারে? আমি ঈশিতাকে ধমক দিয়ে বললাম, চুপ করো, এই আধুনিক যুগে কি আবল তাবল কথা? কবর থেকে কখনো মানুষ উঠতে পারে? দোয়া দরুদ পড়ে সামনে আগাতে লাগলাম। না, এত দোয়া দরুদ পড়ছি কিন্তু জিনিসটা ওখান থেকে এক চুল পরিমাণও নড়ছে না।
অন্য জিনিস হলে তো এতক্ষণে এখান থেকে চলে যাওয়ার কথা। তার মানে নিশ্চয়ই কোনো পাগল। এবার ভয়ে অনেকটা কেটে গেছে। ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি ভয়ে একদম চুপসে গেছে, কোনো কথা বলছে না। গুটি গুটি পায়ে আমার হাতটা শক্ত করে ধরে হাঁটছে। আমি ঈশিতাকে জিজ্ঞাসা করলাম, ঈশিতা, আমরা ওটা সামনে যাওয়ার পরে ওটা যদি আমাদেরকে দৌড়ানি দেয়? কি বলছো তুমি? আমার কিন্তু অনেক ভয় করছে, প্লিজ চলো অন্য রাস্তা দিয়ে চলে যাই। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ওটার সামনে গেলে ওই জিনিসটা যদি আমাকে না ধরে তোমাকে ধরে তাহলে কি করবে? কি করবো মানে? কিছু করবো না। কেন? তুমি আছো তো। আমি কি করব? তুমি আমাকে বাঁচাবে। ওই সময় তো আমার জান বাঁচানো ফরজ, তোমাকে কিভাবে বাঁচাবো? কি? তুমি আমাকে বাঁচাবে না? আরে আরে ওই সময় আমি বাঁচলে এনে তোমাকে বাঁচাবো। আমি কিন্তু এখন কান্না করব। আমি আরেকটু মজা নেওয়ার জন্য বললাম, ঈশিতা, তোমার পিছনে তাকিয়ে দেখো। বালিকা ভয় পেয়ে চিৎকার দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোভাবে ঈশিতার মাথা আমার বুক থেকে তুলতে পারছি না। অনেকক্ষণ পরে বুক থেকে মাথাটা তুললাম, দেখি বালিকা কান্না করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ভয় পেয়েছো? বালিকা কান্নার কারণে মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলো। না, অনেকটা ভয় পেয়ে গিয়েছে। আমি ঈশিতার মাথাটা তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, পাগলি একটা, এত ভয় পাবার কি, আমি আছি তো। ঈশিতা আমার হাত শক্ত করে ধরে আছে। আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম। ঈশিতা আমাকে থামিয়ে বলতে লাগলো, আর সামনে যাওয়ার দরকার নাই। কেন? ওটা যদি তোমার কিছু করে? আমি একটা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলাম, পাগলি মেয়ে একটা, নিজেও ভয় পাবে আর সেই ভয়ের মধ্যে আমার কথাও চিন্তা করবে। এটাকেই তো ভালোবাসা বলে। নিজে বিপদে থেকেও সেই বিপদের মুহূর্তে প্রিয় মানুষটির কথা চিন্তা করে। আমি ঈশিতাকে বললাম, কিচ্ছু করবে না আমার, চলো। ঈশিতাকে নিয়ে ওই জিনিসটার কাছাকাছি চলে গেলাম। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে। কিন্তু একজন মহিলা এত রাতে কবরস্থান কোনায় কি করে? হঠাৎ করে লক্ষ্য করলাম মহিলা কি যেন বলছে। মহিলার কথা শোনার জন্য আর একটু সামনে এগিয়ে গেলাম। সামনে গিয়ে পুরোপুরিভাবে বুঝতে পারলাম আমি যা ভেবেছিলাম তাই। একজন পাগল মুখ দিয়ে কি আবল তাবল বিলাপ করছে। ঈশিতাকে নিয়ে দ্রুত কবরস্থানের জায়গা ওভারটেক করে সামনে চলে আসলাম। কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম গাড়ি ঘোড়া চলছে, দোকানপাটও আছে। এর ভিতরে গড়ি গড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। একটা রিক্সা ঠিক করলাম, রিক্সায় উঠতে যাব। এমন সময় পকেটে থাকা মোবাইলটা বাজতে লাগলো। আম্মু ফোন দিয়েছে। হ্যাঁ আম্মু, বলো। কোথায় তোরা? এই তো আম্মু, রাস্তায়। রাস্তায় কি করিস? বৃষ্টি আসতেছে, দেখতে পাচ্ছিস না? তাড়াতাড়ি বাসায় আয়। একদম কিন্তু বৃষ্টিতে ভিজবে না, তোর কিন্তু অল্প বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসে। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমরা। ঈশিতা কোথায়? ঈশিতার কাছে ফোনটা দেয়। আমি ফোনটা ঈশিতার কাছে দিলাম। ঈশিতা কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিল। আম্মু ঈশিতার কাছে কি বলছে কে জানে। একটা রিক্সা ঠিক করে রিক্সায় উঠতে যাব, এমন সময় ঝুম বৃষ্টি পড়তে শুরু করলো। তাড়াতাড়ি রিক্সায় উঠে ঈশিতা রিক্সার হুডটা টান দিয়ে তুললো। বৃষ্টির মধ্যে রিক্সা চলতে শুরু করলো। রিক্সাওয়ালা মামা একটা পলিথিন কাগজ আমাদের পায়ের কাছে দিল, যেন ভিজে না যায়। ঈশিতা আমার দিকে তাকিয়ে দেখে ঝুম বৃষ্টির কারণে আমার মাথা প্রায় ভিজে যাচ্ছে। ঈশিতা জানে যে আমি অল্প বৃষ্টিতে ভিজলে আমার জ্বর চলে আসে, তাই ঈশিতা তাড়াতাড়ি পায়ের কাছ থেকে পলিথিন কাগজটা তুলে আমার মাথায় ধরলো। আমি ঈশিতার দিকে তাকিয়ে হাত দিয়ে কাগজটা ধরলাম। বৃষ্টি বেড়েই চলেছে। মাথার উপরে কাগজ দেওয়ার পরেও বৃষ্টির ফোঁটা এসে গায়ে পড়ছে, প্রায় ভিজেই যাচ্ছি। ঈশিতা আমার দিকে তাকিয়ে তার শাড়ির আঁচলটা দিয়ে আমাকে সম্পূর্ণভাবে ঢেকে নিল। আমি ঈশিতার এত কেয়ার দেখে ঈশিতার দিকে এক দৃষ্টি নিয়ে তাকালাম। ঈশিতা প্রায় বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু ঈশিতার সেই দিকে কোনো খেয়াল নাই। আমি ভিজে যাচ্ছি সেই দিকেই তার খেয়াল। তাই তো কাগজের পরেও তার শাড়ির আঁচলটা আমার মাথার উপর ধরেছে। আমি ঈশিতার দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলতে লাগলো, কি দেখো এভাবে তাকিয়ে? আমার সিনিয়র বউটাকে দেখি। এত দেখতে হবে না, এমনি বৃষ্টিতে ভিজে যাচ্ছ, চুপ করে বসে থাকো।
আমি একটা মুচকি হাসি দিয়ে ঈশিতার বৃষ্টিতে ভিজে যাওয়া হাতটা শক্ত করে ধরলাম। প্রায় 10-15 মিনিট পরে বাসার কাছে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে ঢুকতে প্রায় অনেকটা ভিজে গেছি। ঈশিতা তাড়াতাড়ি রুম থেকে একটা তোয়ালে আমার হাতে দিল। আমি মাথাটা মুছে ড্রয়িং রুমের সোফায় বসলাম। ঈশিতা কাপড় চেঞ্জ করতে রুমে চলে গেল। 2 মিনিট পরে আম্মু এসে বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত বাইরে ঘুরতে হয়? বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছিস, এখন তো জ্বর আসবে নিশ্চয়ই। কিচ্ছু হবে না আম্মু, আমার প্রচন্ড খিদে লেগেছে, খাবার দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঈশিতাকে ডাক। 5 মিনিট পর ঈশিতা কাপড় চেঞ্জ করে নিচে আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ঈশিতা রুমে চলে গেল আর আমি ড্রয়িং রুমের সোফায় বসে একটা হিন্দি মুভি দেখতে লাগলাম। রাত 10টা। আমি আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। রুমের দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভিতরে প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম। পুরো রুম ফুল দিয়ে সাজানো, ফুলের ঘ্রাণে পুরো রুম মুখরিত হয়ে আছে। ঈশিতাকে দেখতে পাচ্ছি না। ঈশিতা কোথায় আর ফুল দিয়ে এই রুম সাজালো কে? 2 মিনিট পরে ঈশিতা ওয়াশরুম থেকে বের হলো। আমি ঈশিতার দিকে তাকিয়ে দেখি একটা আকাশি কালার শাড়ি পরা আছে, মাথায় হিজাব দেওয়া। ঈশিতা আমাকে দেখে বলতে লাগলো, এতক্ষণে নিচ থেকে আসলে, না আসলেই পারতে, আজকে ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকতা। আমি ঈশিতার কথা শুনে ঈশিতার একদম কাছে গেলাম। তারপর বললাম, কি ব্যাপার, রুম এভাবে ফুল দিয়ে সাজিয়েছে কে? আমি। কেন? কারণ আছে। ঈশিতা ওয়ার্ড্রপ থেকে নতুন একটা পাঞ্জাবি এনে আমার হাতে দিয়ে বলতে লাগলো, যাও তাড়াতাড়ি এই পাঞ্জাবিটা পরে অজু করে আসো। আমি বাধ্য ছেলের মতো কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে ওয়াশরুম থেকে অজু করে আসলাম। ঈশিতা আমার কাছে এসে বলতে লাগলো, চলো এখন আমরা 4 রাকাত নফল নামাজ আদায় করব। 4 রাকাত নফল নামাজ আদায় করব? পুরো রুম ফুল দিয়ে সাজাইছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশিতা একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, এত বুঝতে হবে না, চলো আমরা আগে 4 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়বো কেন? কেন নামাজ পড়বে শুনবে? ঈশিতা আমার পাঞ্জাবির বোতামগুলো লাগাতে লাগাতে বলতে লাগলো, তাহলে শোনো, আজ থেকে আমাদের নতুন জীবনের গল্প শুরু করব। দুজনের দেখা রঙিন স্বপ্নগুলো বাস্তবে রূপ দিব। তোমার আমার পবিত্র ভালোবাসা একই সুতোয় গাঁথবো। এই ঝুম বৃষ্টির রাতে তোমার আমার ভালোবাসার পূর্ণতা দিয়ে ভালোবাসাটা আরো মধুময় করে তুলবো। সে মধুময় ভালোবাসা দিয়ে দুজনে সুখের একটা স্বর্গ সংসার বানাবো। সে সুখের সংসারে থাকবো তুমি আমি আর আমাদের একটা ছোট্ট সুন্দর ফুটফুটে রাজকুমার, যা ঠিক দেখতে তোমার মতো হবে। ঈশিতা এই কথা বলে জিহ্বায় কামড় দিয়ে ফেললো। যা, কি বলে ফেললাম? কি বললে? যা বলছি বলেছি। কি দিতে পারবা না একটা রাজকুমার ঠিক তোমার মতো? আমি মুচকি এসে ঈশিতাকে কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, একটা কেন 5টা দিব, তবে রাজকুমার নয়, রাজকন্যা, যার চেহারাটা হবে ঠিক তোমার মতো। না, আমার চেহারার মতো হওয়ার দরকার নেই। আমি চাই রাজকুমার তোমার মতো হোক। না, আমার রাজকন্যা চাই ঠিক তোমার মতো। না, আমার রাজকুমার চাই। না, আমার রাজকন্যা চাই। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে আমি রুম থেকে চলে যাই, তুমি থাকো তোমার রাজকুমার নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ যা দিবে আমরা তাতেই খুশি। চলো। দুজনে 4 রাকাত নফল নামাজ পড়লাম এবং আমরা নেক সন্তান দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। নামাজ শেষ করে আমি ঈশিতাকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। আজ এই ঝুম বৃষ্টির রাতে আমাদের ভালোবাসা পাবে পূর্ণতা, হবে দুটো দেহের মধুর মিলন। হারিয়ে যাবো আজ সুখের এক স্বর্গরাজ্যে। আজ ইচ্ছে ডানা মেলে উড়ে বেড়াবো ওই দূর নীল আকাশে। রংধনুর 7 রঙে রাঙাবে আজ আমাদের জীবন। ভালোবাসার ছোট নৌকায় পাল তুলে পাড়ি দিব ওই দূর মহাসাগর। আজকের পর থেকে আমার জীবন নতুন এক অধ্যায়ের সূচনা হবে। প্রেমের নতুন একটা গল্প শুরু হবে। সেই প্রেমের নতুন গল্পের ভিতরে থাকবে রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি, আর অফুরন্ত ভালোবাসা, অটুট বিশ্বাস, আর দু চোখে দেখা হাজারো রঙিন স্বপ্ন। যতদিন থাকবো ক্ষণিকের এই দুনিয়াতে, কষ্ট নামের কোনো ঝড়ো হাওয়া যেন না আসে আমাদের এই অফুরন্ত ভালোবাসার বন্ধনে। বেঁচে থাকুক পৃথিবীতে এরকম পবিত্র ও সত্যিকারের ভালোবাসাগুলো, আর অচিরেই সেই দূর দেশে হারিয়ে যাক ভালোবাসা নামের মিথ্যে